শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের তরলের বাষ্পচাপ বা ভেপার প্রেশার নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে রাউলস ল নিয়ে আমরা আলোচনা করব, তার ব্যাখ্যা আমরা দেব। সমস্ত উষ্ণতাতেই কোনো আবদ্ধ পাত্রের ভেতরে তরল রাখলে তরল থেকে বাষ্পায়ন হয়। যেহেতু আবদ্ধ পাত্র, তাহলে উৎপন্ন বাষ্প বাইরে বেরোতে পারে না, সে উপরের ফাঁকা অংশে সঞ্চিত হতে থাকে। এখানে তিনটে ফিগারের উল্লেখ করা হয়েছে, ফিগার 1, ফিগার 2 এবং ফিগার 3। এখানে দেখা যাচ্ছে ফিগার 1-এ সময়ের সঙ্গে অর্থাৎ প্রথম দিকে বাষ্পায়ন হার অনেক বেশি, তাই তরল থেকে গ্যাসীয় দশায় যাওয়ার পরিমাণ বেশি। দ্বিতীয় ফিগারে মধ্য অবস্থায় দেখা যাচ্ছে যে বাষ্পায়নের হার বেশি, ঘনীভবনের হার তুলনামূলকভাবে কম, কিন্তু ঘনীভবন স্টার্ট হয়ে গেছে। তৃতীয় ফিগারে যখন সাম্যাবস্থায় আসছে, তখন গ্যাসীয় ফেজ থেকে লিকুইড ফেজে আসার পরিমাণ এবং লিকুইড ফেজ থেকে গ্যাসীয় ফেজে যাওয়ার পরিমাণ দুটোই সমান, অর্থাৎ এক্ষেত্রে সাম্য অবস্থা বিরাজ করছে, অর্থাৎ যতটা পরিমাণ বাষ্পায়ন হচ্ছে ঠিক ততটা পরিমাণে ঘনীভবন হচ্ছে। এই অবস্থায় আবদ্ধ পাত্রের উপরে ফাঁকা স্থানে, এই স্থানে যে বাষ্প জমতে থাকে তা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় বাষ্প। এই অবস্থায় এই সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটাই হলো ওই তরলের ভেপার প্রেশার। তাহলে তরলের বাষ্পচাপের সংজ্ঞা দাঁড়ায়, স্থির উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে বাষ্প দ্বারা প্রদত্ত চাপকে ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পচাপ বা ভেপার প্রেশার বলা হয়। এখানে কিন্তু উষ্ণতাটা কিন্তু ইম্পর্টেন্ট। উষ্ণতার পরিবর্তন হলে তরলের বাষ্পচাপও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমরা পড়ব তরলের বাষ্পচাপের উপর প্রভাবক বিষয়, অর্থাৎ ফ্যাক্টরস অ্যাফেক্টিং অন ভেপার প্রেশার। কিভাবে ভেপার প্রেশার অন্যান্য বিষয়ের ওপরে নির্ভর করে পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা জানি দুটো বিষয় ভেপার প্রেশারকে প্রভাবিত করে। একটা হলো যে তরলের আমরা ভেপার প্রেশার নির্ণয় করছি তার প্রকৃতি, আর দ্বিতীয় হচ্ছে উষ্ণতা। প্রথম প্রভাবকটি হলো তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি কীরকম? তাদের ভেতরে ইন্টারঅ্যাকশন, আকর্ষণ বলটা কতটা, অর্থাৎ তরলটা যদি অতিরিক্ত ভোলাটাইল হয়, অর্থাৎ দুটো অণুর ভেতরে আকর্ষণ বল যদি তুলনামূলকভাবে কম হয়, তাহলে খুব সহজে তা বাষ্পায়িত হয়ে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে সম্পৃক্ত অবস্থায় আসবে। আবার যে গ্যাসীয় অণুগুলো ভোলাটাইল নয়, অর্থাৎ তাদের ভেতরে ইন্টারঅ্যাকশন বল অনেকটা বেশি, তাহলে তারা দ্রুততার সঙ্গে কিন্তু বাষ্পায়িত হবে না। তাদের ক্ষেত্রে বাষ্পচাপের পরিমাণ প্রথমটার তুলনায় আলাদা হবে। সুতরাং দাঁড়াচ্ছে যে তরলের অণুগুলোর ভেতর আন্তরাণবিক আকর্ষণ বল কম, তাদের বাষ্পায়ন প্রবণতাও বেশি হবে, তার ফলে তাদের বাষ্পচাপের পরিমাণও বেশি হবে। দেখা যাচ্ছে ইথাইল অ্যালকোহল এবং জলের মধ্যে যদি কম্প্যারিজন করা হয়, ইথারের আন্তরাণবিক আকর্ষণ বল এদের তুলনায় অনেকটা বেশি, তাই তাদের বাষ্পচাপের ক্রমের ক্ষেত্রে ইথারের বেশি হবে। ইথাইল অ্যালকোহল তার পরে হবে, তারপরে জল হবে, কারণ জলের অণুগুলোর তুলনায় ইথাইল অ্যালকোহলের অণুগুলোর ভেতরে আন্তরাণবিক আকর্ষণ বল অনেকটাই কম। এরপরে আসছে উষ্ণতা বা টেম্পারেচার। টেম্পারেচার কিভাবে প্রভাবিত করে বাষ্পচাপের উপর? উষ্ণতা বৃদ্ধি করলে আমরা জানি যে কোনো গ্যাস, তরল বা সলিড তাদের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে গতিশক্তি বৃদ্ধি পেলে কী হবে? বাষ্পায়ন হারও দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। বাষ্পায়ন হার বৃদ্ধি পেলেই আমরা জানি বাষ্পচাপ বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে অণুর গতিশক্তি বৃদ্ধি পাবে। অণুর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে বাষ্পায়ন হারও বৃদ্ধি পাবে। বাষ্পায়ন হার বৃদ্ধি পেলে বাষ্পচাপও বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতার উপর এই রকমভাবে ডিপেন্ডেন্ট, অর্থাৎ একই তরল ইথার একটি নির্দিষ্ট উষ্ণতা T1-এ যা বাষ্পচাপ হবে T2-তে তার তুলনায় আলাদা হবে। যদি দেখা যায় T1 ইজ গ্রেটার দ্যান T2, তাহলে T1 উষ্ণতায় বাষ্পচাপ কিন্তু T2 উষ্ণতায় বাষ্পচাপের তুলনায় বেশি হবে। এখান থেকে তা প্রমাণিত।
যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি এইরকমভাবে, নিচের দিকে যদি উষ্ণতার প্লট থাকে আর ওপরের দিকে ভেপার প্রেশার থাকে, তাহলে উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেপার প্রেশার এইরকমভাবে বৃদ্ধি পাবে। তাহলে চিত্রটা হচ্ছে এইরকম। এ গেল বিশুদ্ধ তরলের বাষ্পচাপ। এখন তরলে দ্রবীভূত অনুদ্বায়ী কঠিন দ্রবণের বাষ্পচাপ নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? সেটা হলো সলভেন্ট হলো লিকুইড, আর তাতে কিছু পরিমাণ সলিউট হলো হচ্ছে সলিড। তাহলে এখানে সলিউট বা দ্রাবক হলো সলিড, আর সলভেন্ট বা দ্রাবক হলো লিকুইড। এখানে মনে রাখতে হবে সলিডটা কিন্তু অনুদ্বায়ী। এই নিয়ে আমরা এবার আলোচনা করব। এই প্রকার সলিউশনের বা দ্রবণের বাষ্পচাপ আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু দেখব যে ইহার উপরের পৃষ্ঠে দ্রাবকের অণুগুলোও থাকবে এবং দ্রাবের অণুগুলোও থাকবে। কালো দ্বারা দ্রাবের অণু এবং লাল দ্বারা দ্রাবকের অণু নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু উপরে থাকা ভেপারের ভেতরে কিন্তু শুধুমাত্র সলভেন্টের অণুগুলোই থাকবে। তাহলে বলা যায় প্রকৃতপক্ষে উপরে যে আমরা বাষ্পচাপ পাচ্ছি দ্রবণের, তা প্রকৃতপক্ষে কিন্তু সলভেন্টেরই বাষ্পচাপ। অর্থাৎ আগের যে পিওর সলভেন্টের বাষ্পচাপ আমরা পেয়েছিলাম, এক্ষেত্রে সলিউশনের ভেতরে যখন যাচ্ছে তার ভেতরেও কিন্তু সলভেন্টেরই বাষ্পচাপ পাচ্ছি, কিন্তু মেপে দেখা গেছে দ্রবণের ক্ষেত্রে এই বাষ্পচাপ পিওর সলভেন্টের ক্ষেত্রে বাষ্পচাপের তুলনায় কম হয়। তা কেন হয় এই নিয়ে এবার আমরা আলোচনা করব। এখানে দুটো পিকচারের উল্লেখ করা হয়েছে। প্রথমে শুদ্ধ দ্রাবক আবদ্ধ পাত্রে রাখা হয়েছে, একটা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ একটা আবদ্ধ পাত্রের ভেতরে রাখা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে লাল অণু দ্বারা, লাল বর্ণের অণু দ্বারা হচ্ছে দ্রাবকের অণুগুলো, আর এক্ষেত্রে লাল বর্ণের অণু দ্বারা দ্রাবকের অণু এবং কালো বর্ণের অণু দ্বারা হচ্ছে অনুদ্বায়ী দ্রাবের অণু নির্দিষ্ট করা হয়েছে। প্রথম অবস্থায় প্রথম চিত্র দেখা যাচ্ছে উপরের পৃষ্ঠতলে শুধুমাত্র দ্রাবকের অণুগুলো রয়েছে, ফলে সেখান থেকে বাষ্পায়ন হচ্ছে দ্রুততার সঙ্গে, বেশি পরিমাণে বাষ্পায়ন হচ্ছে এবং সেই বাষ্পগুলো আবদ্ধ পাত্রে ফাঁকা জায়গায় কিন্তু সঞ্চিত হচ্ছে। একটা নির্দিষ্ট উষ্ণতা এটা হচ্ছে। অপরদিকে অপর পিকচারটা দেখা যাচ্ছে পৃষ্ঠতলের ওপরে থাকা লাল অণু এবং কালো অণু সংখ্যা বিভিন্ন আছে। কালো অণু কিন্তু পৃষ্ঠতলের ওপর রয়েছে। পৃষ্ঠতলে অণুর সংখ্যা কিন্তু প্রথম অবস্থার তুলনায় দ্বিতীয় অবস্থায় দ্রাবকের অণুর সংখ্যা কিন্তু কম। এখানে দেখা যাচ্ছে কম সংখ্যায়। তাহলে পৃষ্ঠতলে যেহেতু কম সংখ্যায় রয়েছে, তাহলে দ্রাবকের অণুগুলোর কিন্তু বাষ্পায়নটা আগের চিত্রের তুলনায় কম হচ্ছে। কারণ এই কালো অণুগুলো এরা তো অনুদ্বায়ী, এরা কিন্তু উড়ে যেতে পারছে না, শুধুমাত্র লাল অণুগুলোই উড়ে যাচ্ছে এবং তারা উপরের ফাঁকা স্থানে সঞ্চিত হচ্ছে। কিন্তু এখানে সঞ্চিত হওয়া বাষ্পের পরিমাণ প্রথম অবস্থার তুলনায় কিন্তু কম। প্রতি ক্ষেত্রেই কিন্তু উষ্ণতা কিন্তু স্থির হয়ে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে সম উষ্ণতার পৃষ্ঠতলে অণুর সংখ্যা, দ্রাবক অণুর সংখ্যা বেশি, বাষ্পের পরিমাণও বেশি এবং বাষ্পচাপের পরিমাণও কিন্তু এক্ষেত্রে বেশি হচ্ছে। দ্রাবকের অণুগুলো উপরের পৃষ্ঠে থাকার ক্ষেত্রফলে দ্রাবকের অণুগুলো তুলনামূলকভাবে কম রয়েছে উপরের একক ক্ষেত্রফলে, ফলে বাষ্পের পরিমাণ কম হচ্ছে এবং বাষ্পচাপও কিন্তু এক্ষেত্রে কম হচ্ছে। তোমাদের একটা পিকচার দেখাচ্ছি। এই পিকচারে দেখো, প্রথমে যেটা চিত্রটা রয়েছে, প্রথম চিত্রটা এটা কিন্তু শুধুমাত্র পিওর সলভেন্টের ক্ষেত্রে, আর দ্বিতীয় পিকচারটা এটা হচ্ছে পিওর সলভেন্ট এবং পিওর সলভেন্ট না, ভোলাটাইল সলভেন্ট এবং নন ভোলাটাইল সলিউটের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখা উপরের পৃষ্ঠের অণুগুলো নন ভোলাটাইল অণুগুলো কিছু থাকার ফলে তুলনামূলকভাবে কম ভেপার তৈরি হচ্ছে। কারণ আমরা জানি শুধুমাত্র এদের ক্ষেত্রে সলিউট যেটা রয়েছে সেটা কিন্তু তার স্কেপিং ভেলোসিটি বা টেন্ডেন্সি কিছু নেই, ভেপারাইজেশন হওয়ার টেন্ডেন্সি কিন্তু নেই। কিন্তু নন ভোলাটাইল সলিউটের কিন্তু স্কেপিং টেন্ডেন্সি কিন্তু আছে। এটার ক্ষেত্রে সমস্ত অণুগুলোর ক্ষেত্রেই কিন্তু
স্কেপিং টেন্ডেন্সি আছে, অল মলিকুলস হ্যাভ স্কেপিং টেন্ডেন্সি, কিন্তু এখানে অল মলিকুলস নট হ্যাভ দিস টাইপ অফ টেন্ডেন্সি, অনলি সলভেন্ট মলিকুল হ্যাভ। তাহলে সেই জন্য এটার ক্ষেত্রে যদি P0 হয় চাপ, বাষ্পচাপ, এটার ক্ষেত্রে যদি P হয় তাহলে দেখা যাচ্ছে P0 ইজ গ্রেটার দ্যান P। এখান থেকে তাহলে প্রমাণিত হচ্ছে যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অপেক্ষায় কম হয়। আমরা যদি একটা গ্রাফ আঁকি যেখানে এই দিকে হচ্ছে বাষ্পচাপ, এদিকে বাষ্পচাপ, আর এই দিকে হচ্ছে মূল ভগ্নাংশ উল্লেখ করি, তাহলে প্রথম অবস্থায় যখন বিশুদ্ধ দ্রাবক থাকছে, বিশুদ্ধ দ্রাবক, তখন মোল ফ্র্যাকশন, দ্রাবকের মোল ফ্র্যাকশন x1 = 1, তখন যে বাষ্পচাপটা থাকছে তখন হচ্ছে সেটা P0, সর্বাধিক বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এবার তার ভেতরে আমরা যদি দ্রাব মেশাতে থাকি, তার ভেতরে যদি আলাদা করে এবার দ্রাব মেশাতে থাকছি, 2 মেশাতে থাকছি, 1 আছে সম্পূর্ণটাই x1 = 1, এবার 2 মেশাতে থাকছি, তাহলে কি হবে, x1 এর পরিমাণ কমতে থাকবে। এদিকে গেলে একটা সময় দেখা যাচ্ছে একদম কমে গেল, কমে যেয়ে 2টাই যত সর্বদা পরিমাণ সবটা বেশি, অর্থাৎ x1 = যখন 0 হয়ে যাচ্ছে তখন কি হবে, আস্তে 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 এরমভাবে কমে যাবে। এই হচ্ছে গ্রাফটা। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কিন্তু দ্রবণের বাষ্পচাপ সর্বদা কী হবে, কম হবে, একটা সময় গিয়ে সেটা 0তে ঠিকে যাবে। এটা গেল ভোলাটাইল দ্রাবকের নন ভোলাটাইল দ্রাবের দ্রবণের ক্ষেত্রে এই রকম বাষ্পচাপ হয়। আরেকটি ক্ষেত্র আলোচনা করা যেতে পারে যেখানে দুটোই ভোলাটাইল, উদ্বায়ী, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক দুজনই উদ্বায়ী, তাদের ক্ষেত্রে বাষ্পচাপ কীরকম হবে সেটা এবার আমরা আলোচনা করব। তার আগে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রটা আমরা পড়ব। রাউল্ট এই বাষ্পচাপের যে পরিবর্তন হচ্ছে সেই সংক্রান্ত একটা সূত্র দিয়েছিলেন। সেখানে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণের দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সমান হয়। তার যদি গাণিতিক রূপটা আমরা লিখি তাহলে কীরকম দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে P = x1 অর্থাৎ মূল ভগ্নাংশ গুণিতক P0। এটা হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা হলো দ্রবণের বাষ্পচাপ, আর এটা হলো দ্রাবকের মূল ভগ্নাংশ। রাউল্টের সূত্রটা দাঁড়াচ্ছে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণের দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সমান। তাহলে গাণিতিক রূপটা কি দাঁড়িয়েছিল, P = x1 × P0, অর্থাৎ x1টা হলো দ্রাবকের মূল ভগ্নাংশ, এটা পিওর দ্রাবকের বাষ্পচাপ। এবার আমরা উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের দ্রবণ নিয়ে আলোচনা করব এবং তাদের বাষ্পচাপ কি হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দুটো চিত্র অঙ্কন করেছি, যেখানে শুধু পিওর সলিউট আছে, সলভেন্ট আছে, পিওর সলভেন্ট আছে, অর্থাৎ শুধুমাত্র লাল লাল বর্ণের অণুগুলোই রয়েছে। আর দ্বিতীয়টায় সলিউট এবং সলভেন্ট আছে, যেখানে সলিউটকে অর্থাৎ দ্রাবকে কালো দ্বারা এবং সলভেন্টকে লাল দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রথম অবস্থায় বাষ্পেতে ওপরে সংগৃহীত বাষ্প শুধুমাত্র লাল বর্ণের অণুগুলোই থাকবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ওপরে সংগৃহীত বাষ্পের ভেতরে লাল এবং কালো উভয়ই মিশ্রিত অবস্থায় থাকবে, কারণ দুজনই উদ্বায়ী। তাহলে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এও বাষ্পে পরিণত হচ্ছে, সলিউটও, শুধুমাত্র সলভেন্ট হচ্ছে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে সলিউট এবং সলভেন্ট দুজনই বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে বাষ্পচাপটা কীরকম হবে, এদের ক্ষেত্রে অর্থাৎ এই দ্রবণের ক্ষেত্রে মোট বাষ্পচাপ দুটো সলিউট এবং সলভেন্ট দুজনের আংশিক বাষ্পচাপের যোগফল হবে, অর্থাৎ 1 হলো কি সলিউট আর 2 হলো সলভেন্ট, এদের দুজনের অংশচাপের যোগফল হবে মোট বাষ্পচাপ। তাহলে প্রতিটার অংশচাপ কী কী হবে, অর্থাৎ P1 তার ক্ষেত্রে কত দাঁড়াবে, P1 = দাঁড়াবে x1 × P01, অর্থাৎ সলিউটটা যখন শুদ্ধ অবস্থায় ছিল তার যা বাষ্পচাপ ছিল গুণিতক মূল ভগ্নাংশ
ইজ ইকুয়াল টু বর্তমান অংশ চাপ কার? সলিউটের। দ্বিতীয়টার ক্ষেত্রে সলভেন্টের ক্ষেত্রে P2 ইজ ইকুয়াল টু x2 গুণিতক P02, অর্থাৎ P02টা কি? বিশুদ্ধ অবস্থায় সলভেন্টের যে বাষ্পচাপ ছিল গুণিতক বর্তমানে তা দ্রবণের ভেতরে তার মোল ভগ্নাংশ কত রয়েছে। তাহলে এদের দুজনকে যোগ করলে দাঁড়াচ্ছে P ইজ ইকুয়াল টু x1 P01 প্লাস x2 P02। এই হচ্ছে টোটাল সলিউশনের বাষ্পচাপ। তাহলে দাঁড়াচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাব ও দাবক দ্বারা গঠিত দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ এবং দ্রবণে উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে এবং দ্রবণের মোট বাষ্পচাপ হবে দ্রবণে উপস্থিত দ্রাব ও দাবকের আংশিক বাষ্পচাপের যোগফলের সমান, যেটা এখানে নির্দিষ্ট আংশিক বাষ্পচাপের যোগফলের সমান। আমরা যদি একটা গ্রাফ আঁকি কাদের? উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের দ্রবণের ক্ষেত্রে, এদিকে বাষ্পচাপ আর এদিকে মোল ভগ্নাংশ যদি হয়, তাহলে প্রথম অবস্থায় আমরা ঠিক করব কি? প্রথম অবস্থায় দ্রাবকের মোল ভগ্নাংশ 1, অর্থাৎ পিওর দ্রাবক, তার ক্ষেত্রে আমরা দেখছি, অর্থাৎ x2 ইজ ইকুয়াল টু 1। সেই অবস্থায় কোনো দ্রাব নেই, অর্থাৎ x1 ইজ ইকুয়াল টু 0। সেই অবস্থায় যে আমরা ভেপার প্রেশারটা পেলাম সেটা হচ্ছে P02। এবার আস্তে আস্তে যত যাচ্ছি তত x2-র পরিমাণ কমছে, অর্থাৎ x2 তখন একটা সময় গেল 0-তে পরিণত হলো। তাহলে কীরকম হবে? ডিক্রিজ করবে প্রেশারটা, ভেপার প্রেশারটা এরমভাবে ডিক্রিজ করলো। এটা গেল কার ক্ষেত্রে? শুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যদি আমরা দেখি। আচ্ছা, অন্য ক্ষেত্রে যদি দেখা যায়, শুদ্ধ দ্রাবের ক্ষেত্রে আমরা যদি দেখি, তার ক্ষেত্রে অর্থাৎ x1 ইজ ইকুয়াল টু 1, আর এখানে আস্তে আস্তে কমে কমে x1-এর মান 0 হয়ে গেছে। তার ক্ষেত্রে যদি আমরা ধরি এইটা P01, এটা হলো শুদ্ধ দ্রাবের, যেহেতু দুটোই ভোলাটাইল, এটাও ভোলাটাইল, তাহলে শুদ্ধ দ্রাবের বাষ্পচাপ হচ্ছে এইটা। তার ক্ষেত্রে যদি গ্রাফটা হয় তাহলে কীরকম দাঁড়াবে গ্রাফটা? এইরকম। তাহলে এটা হলো কার? শুদ্ধ কার? এইটা যখন 2 দাঁড়াচ্ছে, তাহলে এখানে একটুখানি উল্লেখ করে দিই, আগে যেটা বলছিলাম তার তুলনায় 1টাকে ধরা হলো দ্রাবক আর 2টাকে ধরা হচ্ছে দ্রাব। তাহলে 2 যখন দ্রাব হচ্ছে, তাহলে এইটা অর্থাৎ এই জায়গাটা, এটা তাহলে কার গ্রাফ হলো? দ্রাবের গ্রাফ। এটা তাহলে কার হলো? এটা হলো দ্রাবকের গ্রাফ। এটা দ্রাবের গ্রাফ আর এটা হলো দ্রাবকের গ্রাফ। তাহলে ওইভাবে ওই উষ্ণতায়, ওই সম উষ্ণতায় তাহলে দ্রবণের কীরকম গ্রাফ হবে? দ্রবণের গ্রাফটা হবে এই রকম। এটাকে কাটা কাটা দ্বারা চিহ্নিত করলাম। এটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ। তাহলে প্রথম অবস্থায় যখন দ্রাবক, যখন সম্পূর্ণটাই দ্রাবক রয়েছে, তখন x1 ইজ ইকুয়াল টু 1, তখন হচ্ছে P01, আর যখন সম্পূর্ণটাই দ্রাব রয়েছে x2 ইজ ইকুয়াল টু 1, তখন পুরোটাই দ্রাব রয়েছে। এই হচ্ছে আজকের মতো তোমাদের ক্লাস।